হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তো আজকে তোমাদের সাথে একটি পড়া বিষয়ক বই নিয়ে আলোচনা করব। তো সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদের তৈরি বাংলা ব্যাকরণ অর্থাৎ ভাষাচর্চা বইটি। সেই অধ্যায়ে থার্ড সামাটিভ সিলেবাসে 2026-এ রয়েছে সমাস নামক অধ্যায়টি। তো এই অধ্যায়টি খুবই কঠিন একটি অধ্যায়। তো এই অধ্যায় নিয়ে একটি ডিসকাসে আলোচনা করব। তো দেখো, তো দেখতেই পাচ্ছ ষষ্ঠ অধ্যায়ে এই সমাস অধ্যায়টি। তো চলো এবার সমাসটিকে বোঝানো যাক। তো সমাসটি যেহেতু একটি কঠিনই অধ্যায়, তো তোমরা এটি ভালো করে না বুঝলে কিন্তু পরীক্ষায় লিখতে পারবে না। এই অধ্যায়টা একটু জটিলই আছে, তাই এই অধ্যায়টা আমি ডিসকাসে আলোচনা করব। তো এটা বই দেখে তোমাদের দাগিয়ে পড়িয়ে দিলেই বুঝবে না, এটা আমি খাতায় আলোচনা করছি। তো পুরো ভিডিওটা দেখো। তো আমি একটি খাতায় চ্যাপ্টারের নাম লিখে নিয়েছি, তা থার্ড এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখা যাক সমাস কথার অর্থ কী। সমাস শিখতে হলে আমাদের আগে জানতে হবে সমাস কথার অর্থ কী। তো সমাস কথার অর্থ হলো সংক্ষিপ্ত। আমি লিখছি, তোমরা দেখে নাও। সমাস কথার অর্থ সংক্ষিপ্ত। তো এর আর একটাও নাম আছে, একপদীকরণ। তো আর একটি কথা হচ্ছে সংক্ষিপ্ত আর হচ্ছে একপদীকরণ। তার সমাস কথার দুটো অর্থ, সংক্ষিপ্ত আর একপদীকরণ। এর মধ্যে সংক্ষিপ্ততায় বেশি প্রচলিত। তো সমাসটা কখন ব্যবহৃত হয় এবার সেইটা জেনে নিতে হবে। তো সমাস কথাটা একটা পদ, এইটা বাক্যে অর্থের প্রাধান্য হিসাবে ব্যবহৃত হতে পারে। আমি লিখছি, দেখো, এটি দুভাবে হতে পারে। এক হচ্ছে পদ আর এক হচ্ছে অর্থ। এই দুইভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, তো এবার সমাস কথার ব্যুৎপত্তি কি। সমাসকে ব্যুৎপত্তি নির্ণয় করতে হলে আমি দেখিয়ে দিই তোমাদেরকে। সমাস এর ব্যুৎপত্তি আমি নিচের লাইনে দেখাচ্ছি। দন্তের সময় শুনতো সম্পূর্বক, অদন্তের সয় শুনতো অস ধাতু যুক্ত ঘং, সম্পূর্বক অস ধাতু যুক্ত ঘং, এটাই হচ্ছে সমাস কথার উৎপত্তি। এবার সমাস কথার দুটো উৎপত্তি আছে, একটা হচ্ছে সংস্কৃত আর একটা বাংলা। ঘংটা সম্পূর্বক অস ধাতু এবং ঘং থাকলে সেটি হচ্ছে, দেখাচ্ছি, সেটি হচ্ছে সংস্কৃতে। আর বাংলায় ব্যুৎপত্তিও এক, সম্পূর্বক অস ধাতু, শুধু সমাসে বাক্যে রূপান্তরিত হওয়ার সময় এর ঘ আর ইয়টা লোপ যায়, মানে লোপ পায়। তাহলে কি থাকছে, ঘং, অ আসছে, তাই পড়ে থাকছে কি, অ। তাই এখানে খালি অটাই পড়ে থাকবে। তাই এটা হচ্ছে বাংলা। সংস্কৃতে এর উৎপত্তি অর্থাৎ ব্যুৎপত্তি হচ্ছে সম্পূর্বক অস ধাতু যুক্ত ঘং, আর বাংলাতে এর ব্যুৎপত্তি হচ্ছে সম্পূর্বক অস ধাতু যুক্ত অ। এটা হচ্ছে বাংলায় ব্যুৎপত্তি। তাহলে এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো। এবার চলে আসি নেক্সট পার্টে। এবার জেনে নিতে হবে সমাসকে ক ভাগে ভাগ করা যায়। আমি সেটা লিখে নিচ্ছি। সমাস, সমাসকে মূলত তিন ভাগে অর্থাৎ তিনটি পদে বাক্যে ব্যবহৃত হয়। একটা হচ্ছে ব্যাস বাক্য, ব্যাস বাক্য, যার অপর নাম কি, যার অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। দ্বিতীয় ভাগ কি, দ্বিতীয় ভাগ হচ্ছে সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ মানে কি, মানে হচ্ছে সমস্ত পদ, মানে এক জাতীয় সব পদকে একত্রে সমাসবদ্ধ পদ বলে। তৃতীয় পদ কি, তৃতীয় পদ হচ্ছে সমস্যমান পদ। এই সমস্যমান পদটা দিয়েই কিন্তু বাক্যে রূপান্তর করতে দেয়, মানে এটি খুবই ইম্পর্টেন্ট। সমস্যমান পদ বাক্যে দুভাগে ব্যবহৃত হতে পারে, একটা হচ্ছে পূর্বপদ, পূর্বপদ, আর একটা হচ্ছে পরপদ। পরপদ কথার অর্থ তোমরা জানোই, মানে হচ্ছে উত্তরপদ। আমি সেটাও তোমাদের লিখে দিলাম। এতে দুভাগে ব্যবহৃত হতে পারে, ব্যাস বাক্য মানে হচ্ছে বিগ্রহ বাক্য, সমাসবদ্ধ পদ মানে হচ্ছে সমস্ত পদ, আর সমস্যমান পদ। এইটাই হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটা দিয়েই পরীক্ষায় দেয় কিন্তু পূর্ব বছরে দেখা গেছে। একে আবার দুভাগে ভাগ করা যায়, দেখতেই পাচ্ছ, পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ মানে হচ্ছে উত্তরপদ। তো নেক্সট পাতায় চলে যায়।
তো এখানে দেখতে পাচ্ছ সমাসের প্রকারভেদটা লিখে নিয়েছি। সমাসকে বাংলাতে 8 প্রকার ভাগে মূলত ভাগ করা যায়, কিন্তু কোনো কোনো বইয়ে আবার 9 ভাগও থাকে। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর বইতে কিন্তু এখন এই 8 প্রকারটাই রয়েছে। তাহলে বাংলাতে 8 প্রকার, তোমরা 8 প্রকারটা জেনে রাখলেই হবে। আর সংস্কৃতে যে সমাস, সেটি এখনো মূলত বইয়ে নেই। সেই সংস্কৃতে সমাসকে কিন্তু 4 প্রকারে ভাগ করা হয়। সংস্কৃতে এই সমাস হচ্ছে 4 প্রকার, ঠিক আছে। এবার দেখে নেব বাংলাতে যে 8 প্রকার সমাসের কথা বললাম, সে 8 প্রকার সমাসটা কি কি আমি লিখে নিচ্ছি, তোমরা দেখো। তো এখানে দেখতে পাচ্ছ সমাসের ভাগগুলো লিখে নিলাম। বাংলাতে কি কি ভাগে? কর্মধারায়, বাংলার প্রথম ভাগ হচ্ছে কর্মধারায়। এবার মধ্যশিক্ষা পর্ষদের বইয়ে কিন্তু সমাসকে পরপরই দেওয়া আছে, তাই আমার এই দু জায়গায় একটু মিস্টেক হয়েছিল, আমি আগে পরে লিখেছি। তোমরা কিন্তু আগে পরে করবে না, তাহলে তোমাদেরই পরে অসুবিধায় পড়তে হবে। তোমরা পরপরই নামগুলো মুখস্থ রাখবে। প্রথম নাম হচ্ছে কর্মধারায়, দ্বিতীয় নাম হচ্ছে কর্মধারায় সমাস এটা, হ্যাঁ। দ্বিতীয় নাম হচ্ছে তৎপুরুষ সমাস, তৃতীয় নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস, তারপরে হচ্ছে 4 বহুব্রীহি সমাস, 5 রয়েছে দ্বিগু সমাস। এই দ্বিগু সমাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিগু সমাসটা দ্বিগু সমাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। 6 রয়েছে হচ্ছে নিত্য সমাস, 7 রয়েছে অলোপ সমাস, 8 রয়েছে বাক্যস্থায়ী সমাস। তাহলে দেখতে পাচ্ছ সমাস মূলত এই এই সমাস হচ্ছে এই ক প্রকার, হ্যাঁ। সমাস বাংলাতে এই ক প্রকারই সমাস রয়েছে। এবার দেখে নেব সংস্কৃতে। সংস্কৃতটা যদিও নেই, তো আমি তোমাদের জানিয়ে রাখি, শিখে রাখো। আর সংস্কৃতে এই 4 প্রকার: অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস। এবার তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, যে সংস্কৃতে তো 4 প্রকার, আর বাংলায় মূলত বইয়ে 8 প্রকার, কোনো কোনো বইয়ে 9 প্রকার। তাহলে বাংলায় 9 প্রকার মানে 9 নম্বর সমাসটা কি? সেইটা পাণিনির সূত্রানুসারে, মানে পাণিনির যে সংস্কৃত বই রচনা করেছিল, সেই সূত্রানুসারে কিন্তু সংস্কৃত যতগুলো সমাস আছে, অর্থাৎ সংস্কৃতের এই 4টে সমাসের সঙ্গে বাংলায় সেই 4টে সমাস মূলত মাস্ট, এবং তার সঙ্গে কিছু অ্যাড হয়েছে। সংস্কৃতে তোমরা আর বাংলাতে দেখতে পাচ্ছ, সংস্কৃতের যে তৎপুরুষ সমাস এটা বাংলাতে লিখেছি, বহুব্রীহিতাও লিখেছি, দ্বন্দ্বটাও লিখেছি। আর সংস্কৃতের 9 নম্বর সমাসটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এইটা কোনো কোনো বইয়ে থাকে, কোনো কোনো বইয়ে থাকে না। এইটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, তাই তো সব বইয়ে মূলত দেয় না। এই সংস্কৃতে এই অব্যয়ীভাব সমাসটাই বাংলায় কোনো কোনো বই থাকে বলে বাংলাতে সমাসকে 8 ভাগে থাকে, অন্যান্য বইয়ে অব্যয়ীভাবটা থাকলে 9 ভাগে। তো তোমরা এখন এই 3টে মানে সংস্কৃতে 4 ভাগে জানো, আর বাংলাতে অব্যয়ীভাবটা বাদে বাকি 8 প্রকারই জেনে রাখো। আচ্ছা, সংস্কৃতে যে তৎপুরুষ সমাসটা দেখতে পাচ্ছ না, একে আবার যেন 2 ভাগে ভাগ করা যায়, 2 ভাগে। সংস্কৃতের তৎপুরুষ সমাসের 2 ভাগটা আমি লিখে নিচ্ছি। সংস্কৃতের এই তৎপুরুষ সমাসকে 2 ভাগে ভাগ করা যায়, লিখছি দেখো। কর্মধারায় সমাস, সংস্কৃতের এই তৎপুরুষ সমাসটাকে মূলত 2 ভাগে, কর্মধারায় সমাস আর একটা হচ্ছে দ্বিগু সমাস। সংস্কৃতের এই তৎপুরুষ সমাস, কর্মধারায় সমাস, আর একটা হচ্ছে দ্বিগু সমাস। তো সমাসের যে ভাগগুলো থেকে ইম্পর্টেন্ট যে 5টা, মূলত 5টা সমাসের উদাহরণ দিয়ে তোমাদের আজকে বুঝিয়ে দিই। প্রথমটা কি বলেছে? বিনা পানিতে যার। এইটার উত্তর কি হবে? বিনা পানি। এইগুলো কিন্তু শেখা যায় না, এইগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। প্রত্যেকটাকে সংক্ষেপে কি বলে সেইগুলো মুখস্থ রাখতে। যেমন বিনা পানিতে যার, বিনা পানি। পূর্ণ যে চন্দ্র, এইটা হবে হচ্ছে পূর্ণশ্চন্দ্র, বানানটা তোমরা দেখে নিও। কতক যে দিন, এটা হবে হচ্ছে দিন কতক, কতক যে দিন, দিন কতক। যিনি চিত তিনি আনন্দ, যিনি চিত তিনি আনন্দ, এটা হবে হচ্ছে চিদানন্দ। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পূর্ব বছরে দিয়েছে এমনটাও দেখা গেছে। এটা খুব খুবই ইম্পর্টেন্ট। যিনি চিত তিনি আনন্দ, চিদানন্দ। আগে কাটা পরে বাছা, এটা হচ্ছে কাটা বাছা। আমি আজকে মূলত এই 5 প্রকার থেকে উদাহরণগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। যদি ভালো করে বুঝে থাকো তবে বাড়িতে একবার তোমরা এটা বুঝে নিও। আজকে আমি ভাগগুলো দেখাচ্ছি না, আজকে আমি তোমাদের সংক্ষেপে ভাগ এবং
মানেটা পর্যন্ত বুঝিয়ে রাখলাম। এবার সমাসের যে প্রত্যেকটা ভাগ, কর্মধারায়, তৎপুরুষ, এই ভাগগুলো সংজ্ঞা প্লাস উদাহরণ দিয়ে এবং কিভাবে অনুবাদের মতন করতে হয় সেইটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই। যদি বুঝে থাকো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমার যত বন্ধুরা আছে ক্লাসের সবাইকে শেয়ার করে দিও, যাতে সবাই বুঝতে পারে। প্রত্যেকটা ভাগের সম্বন্ধ থেকে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের মতো বাই।